ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক। কিন্তু আমি যে দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবার তাকাইতে নাই তোমাকে? এসো ভাই, তোমার সঙ্গে কিছু একটা পাতাই। তা কি পাতাইবে? তা তোমার কোনটা পছন্দ ভাই? হ্যাঁ, আমার পছন্দ চোখের বালি। না গো না, তুমি আমার চোখের বালির ওপর মোটে রাগ করিও না। তুমি জানো না, সে তোমার কথা শুনিতে কত ভালোবাসে, কত যত্ন করিয়া সে আমাকে সাজাইয়া তোমার কাছে পাঠায়, তুমি কি তা জানো? আশা কেমন ভয় পাইয়া গেল। সে ভাবিল, এ কি হইল? মা চলিয়া যান, মাসিমা চলিয়া যান, তাহাদের সুখ যেন সকলকেই তাড়াইয়াছে, এবার যেন তাহাকেই তাড়াইবার পালা। কাজেই শূন্য গৃহস্থালির মাঝখানে দাম্পত্যের নতুন প্রেমলীলা তাহাদের কাছে কেমন অসঙ্গত ঠেকিতে লাগিল। সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিঁড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না। কাজের মধ্যেই প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না। মহেন্দ্র আপনার বিমুখ সংসারের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আপন প্রেমের উৎসবের সকল বাতিগুলোই একসঙ্গে জ্বালাইয়া খুব সমারোহের সহিত শূন্য গৃহের অকল্যাণের মধ্যে মিলনের আনন্দ সমাধা করিতে চেষ্টা করিল। আশার মনে সে একটুখানি খোঁচা দিয়াই কহিল, আচ্ছা চুনি, তোমার আজকাল কি হইয়াছে বলো দেখি? মাসে গেছেন তা লইয়া অমন মন ভার করিয়া আছো কেন? আমাদের দুজনাকার ভালোবাসাতেই কি সকল ভালোবাসার অবসান নয়? আশা তখন দুঃখিত হইয়া ভাবিত, তবে তো আমার ভালোবাসি একটি কি অসম্পূর্ণতা আছে। আমি তো মাসির কথা প্রায় ভাবি, শাশুড়ি চলিয়া গেছেন বলিয়া তো আমার ভয় হয়। আশা তখন প্রাণপণে এই সকল প্রেমের উৎসবকে সে ত্যাগ করিতে চেষ্টা করে। এখন গৃহকর্ম ভালো করিয়া চলে না, চাকর বাকরেরা ফাঁকি দিতে আরম্ভ করিয়াছে। একদিন ঝি অসুখ করিয়াছে বলিয়া আসিল না, বামুন ঠাকুর মদ খাইয়া নিরুদ্দেশ্য হইয়া গেল। মহেন্দ্র তখন আশাকে কহিল, বেশ মজা হইয়াছে, আজ আমরা নিজেরা রন্ধনের কাজ সারাইয়া লইব। মহেন্দ্র গাড়ি করিয়া নিউ মার্কেটে বাজার করিতে গেল। কোন জিনিসটা কি পরিমাণে দরকার তাহা তাহার কিছুমাত্র জানা ছিল না। কাজে কতগুলা বোঝা লইয়া আনন্দে ঘর ফিরিয়া আসিল। সেগুলো লইয়া যে কি করিতে হইবে আশাও তাহা ভালোরূপে জানিত না, যার কারণে বেলা 2টা-3টা হইয়া গেল এবং নানাবিধ অখাদ্য খাবারের উদ্ভাবন করিয়া মহেন্দ্র অত্যন্ত আমোদ বোধ করিল। কিন্তু আশা মহেন্দ্রের এই আমোদে যোগ দিতে পারিল না, কেননা সে তার নিজের অক্ষমতায় মনে মনে অত্যন্ত লজ্জা ও ক্ষোভ পাইল। তাছাড়া ঘরে ঘরে জিনিসপত্রের এমন বিশৃঙ্খলা ঘটিয়াছে যে আবশ্যকের সময় কোনো জিনিসই খুঁজিয়া পাওয়া যায় না। কোনোদিন আবার মহেন্দ্রের চিকিৎসার অস্ত্র একদিন তরকারি কুটিবার কার্যে লাগিল। এই সকল কারণে মহেন্দ্রের কৌতুকের সীমা ছিল না, কিন্তু আশা ব্যথিত হইতে থাকিল। উচ্ছৃঙ্খল স্রোতে সমস্ত ঘরকন্যা ভাসাইয়া হাস্যমুখে ভাসিয়া চলা বালিকার কাছে বিভীষিকাকর বলিয়াই মনে হইল। একদিন সন্ধ্যার সময় দুইজনে ঢাকা বারান্দায় বিছানা করিয়া বসিয়াছে। সম্মুখে খোলা ছাদ, বৃষ্টি পড়ে কলিকাতার দিগন্তব্যাপী জ্যোৎস্নায় প্লাবিত। বাগান হইতে তখন কিছু ভিজা বকুল ফুল তুলিয়া আশা তখন নত শিরে মালা গাঁথিতেছে। মহেন্দ্র তাহা লইয়া টানাটানি করিয়া বাধা ঘটাইয়া অনর্থক একটা কলহ সৃষ্টি করিবার উদ্যোগ করিতেছিল। আশা এই সকল অকারণ উৎপীড়ন লইয়া তাহাকে ভৎসনা করিবার উপক্রম করিতেছিল। কিন্তু এমন সময় প্রতিবেশীর বাড়ির পিঞ্জরের মধ্য হইতে পোষা কোকিলটি কুহু কুহু করিয়া ডাকিয়া উঠিল। আর তখনই
মহেন্দ্র এবং আশালতা তাহাদের মাথার ওপরে খাঁচার দিকে দৃষ্টিপাত করিল। তাহাদের কোকিল প্রতিবেশী কোকিলের কুহুধ্বনি শুনিয়া নীরবে কখনো সহ্য করে নাই। তবে আজকে তাহার কি হইল? আশা উৎকণ্ঠিত হইয়া কহিল, পাখির আজ তবে কি হইল? মহেন্দ্র কহিল, তোমার কণ্ঠ শুনিয়া লজ্জাবোধ করিতেছে বোধ হয়। আশা তখন কহিল, ও, সর্বদাই তোমার ঠাট্টা না করিলেই নয়, দেখো না উহার কি হইয়াছে। মহেন্দ্র তখন খাঁচা পাড়াইয়া নামাইল। খাঁচার আবরণ খুলিয়া দেখিল পাখি মরিয়া গিয়াছে। অন্নপূর্ণার চলে যাওয়ার পর হইতেই পাখিকে কেহ দেখে নাই। দেখিতে দেখিতে আশার মুখখানা ম্লান হইয়া গেল। তাহার আঙ্গুল আর চলিল না, ফুল পড়িয়া রহিল। কিন্তু মহেন্দ্রের মনে আঘাত লাগিলেও অকালে রঙ্গভঙ্গের আশঙ্কায় ব্যাপারটা সে হাসাইয়া উড়াইয়া দেবার চেষ্টা করিল। আশাকে সে কহিল, ভালোই হইয়াছে, আমি ডাক্তারি করিতে যাইতাম, আর ওটা কুহুসরে তোমাকে জ্বালাইয়া মারিত। এই বলিয়াই মহেন্দ্র আশাকে বাহুপাশে বেষ্টন করিয়া কাছে টানিয়া লইবার চেষ্টা করিল। আশা তখন নিজেকে আস্তে আস্তে ছাড়াইয়া লইয়া বলিল, ও, কি করো কি? ছি ছি, আর কেন? তুমি শীঘ্র যাও, মাকে ফিরাইয়া আনোগে। এমন সময় দোতলা হইতে মহিন্দা মহিন্দা রব উঠিল। মহেন্দ্র কণ্ঠস্বর শুনিয়া বুঝিল বিহারী আসিয়াছে। মহেন্দ্র তখন উৎফুল্ল হইয়া বলিল, আরে কে হে? এসো এসো। বিবাহের পরই বিহারী মাঝে মাঝে তাহাদের সুখের বাধা স্বরূপ হইয়া আসিয়াছে, কিন্তু আজকে সেই বাধাই সুখের পক্ষে একান্ত প্রয়োজনীয় বলিয়াই বোধ হইল। এমনকি আশাও বিহারীর আগমনে আরাম বোধ করিল। মাথায় কাপড় দিয়া সে তাড়াতাড়ি উঠিয়া পড়িল। তা দেখিয়া মহেন্দ্র তখন কহিল, ও কি, যাও কোথায়? আর তো কেহ আসে নাই, বিহারী আসিতেছে। আশা তখন কহিল, বারে, ঠাকুরপুর জলখাবারের বন্দোবস্ত করি গে। একটা কিছু কর্ম করিবার উপলক্ষ আসিয়া উপস্থিত হওয়াতেই আশার অবসাদ কতকটা লঘু হইয়া গেল। আশা তার শাশুড়ির সংবাদ জানিবার জন্য মাথায় কাপড় টানিয়া দাঁড়াইয়া রহিল। বিহারীর সহিত এখনো পর্যন্ত সে কথা কহে নাই। বিহারী ঘরে প্রবেশ করিয়াই কহিল, ও, সর্বনাশ করিলাম, কবিতের মাঝখানে পা ফেলিলাম। ভয় নেই বৌঠান, তুমি বসো, আমি পালাই। আশা তখন মহেন্দ্রের মুখে চাহিল। মহেন্দ্র তখন জিজ্ঞাসা করিল, যাও কোথায়? বিহারী, মার কি খবর? মা খুড়ির কথা কেন আজকে ভাই? সে তো ঢের সময় আছে। এত সুন্দর রাত্রিবেলা এ কি আর কথা বলে বা ঘুমানোর জন্য নষ্ট করার? তার থেকে মা খুড়ির কথা পরেই হবে না হয়। এই বলিয়া বিহারী ফিরতে উদ্যত হইলেন। মহেন্দ্র তাহাকে জোর করিয়া বসাইল। বিহারী তখন কহিল, দেখো বৌঠান, দেখো, আমার কিন্তু এতে কোনো অপরাধ নাই। জোর করিয়া আনিল, সেই পাপ করিল, আমাকে কিন্তু অভিশাপ দিও না। কোনো জবাব দিতে পারে না বলিয়াই এ সকল কথায় আশা অত্যন্ত বিরক্ত হয়। বিহারী ইচ্ছা করিয়াই তাহাকে জ্বালাতন করে। বিহারী কহিল, তা বাড়ির যা অবস্থা দেখিতেছি, মাকে কি এখনো আনাইবার সময় হয় নাই? মহেন্দ্র তখন কহিল, হ্যাঁ বিলক্ষণ, আমরা তো তার জন্যই অপেক্ষা করিয়া আছি। বিহারী তখন কহিল, তা সেই কথাটি তাহাকে জানাইয়া পত্র লিখিতে তোমার অল্পই সময় লাগিবে, যাহাতে তাহার সুখের সীমা থাকে না। বুঝলে বৌঠান, মহিন্দাকে সেই 2টি মিনিট তোমাকে দিতে হইবে যে, এ একান্তই আবেদন তোমার কাছে আমার। আশা তখন রাগিয়া চলিয়া গেল। তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। মহেন্দ্র তখন কহিল, কি শুভক্ষণে যে তোমাদের সঙ্গে দেখা হইয়াছে, কিছুতে সন্ধি হইল না, কেবলই ঠুকঠাক চলিতেছে। বিহারী তখন কহিল,
দেখো মহিন্দা, তোমাকে একটা কথা বলি। তোমাকে তোমার মা তো নষ্ট করিয়াইছেন, আবার স্ত্রীও তোমার নষ্ট করিতে বসিয়াছে। সেইটে দেখিতে পারি না বলিয়াই সময় পাইলে দুই একটা কথা বলি। তাহাতে কি ফল হয় তোমার? ফল তোমার সম্বন্ধে বিশেষ কিছুই হয় না, তবে আমার সম্বন্ধে কিঞ্চিত হয় বই কি। বিহারী নিচে বসিয়া মহেন্দ্রকে দিয়া চিঠি লিখাইয়া লইল এবং সে চিঠি লইয়া পরদিনই রাজলক্ষ্মীকে আনিতে গেল। রাজলক্ষ্মী বুঝিলেন এ চিঠি বিহারী লিখিয়া আছে, তবুও তিনি আর সেখানে থাকিতে পারিলেন না। বিনোদিনীকে সঙ্গে করিয়া তিনি বাড়ি ফিরিয়া আসিলেন। গৃহিণী ফিরিয়া আসিয়া গৃহের যেরূপ দুরবস্থা দেখিলেন, তাহাতে বধূর প্রতি তাহার মন আরো বক্র হইয়া উঠিল। কিন্তু বধূর একই পরিবর্তন, সে যে ছায়ার মতো তাহার অনুসরণ করে, আদেশ না পাইলেও তাহার কর্মে সহায়তা করিতে অগ্রসর হয়। রাজলক্ষ্মী তখন ভাবিলেন, অন্নপূর্ণা চলিয়া যাওয়াতেই বধূর এত উন্নতি হইয়াছে। কিন্তু তিনি ভাবিলেন, মহেন্দ্র মনে করিবে খুড়ি যখন ছিল তখন বধূকে লইয়া আমি বেশ থাকিতাম, কিন্তু মা আসিতে আমার বিরহ দুঃখ আরম্ভ হইল। আজকাল দিনের বেলা মহেন্দ্র ডাকিলে বধূ যাইতে ইতস্তত করিত, কিন্তু রাজলক্ষ্মী তখন ভৎসনা করিয়া বলিতেন, মহিন যে ডাকিতেছে সে বুঝি আর কানে যাইতেছে না তোমার? বেশি আদর পাইলে শেষকালে এমনই ঘটিয়া থাকে, যাও তো। আবার শুরু হইল সেই স্লেট পেন্সিল চারুপাট লইয়া মিথ্যা খেলা, ভালোবাসার অমূলক অভিযোগ লইয়া পরস্পরকে অপরাধী করা, আবার উভয়ের মধ্যে কাহার প্রেমের ওজন সবচেয়ে বেশি তাহা লইয়া তুমুল তর্ক বিতর্ক। এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার গলা চড়াইয়া ধরিয়া কহিল, ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক, কিন্তু আমি যে দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবার তাকাইতে নাই তোমাকে? আত্মীয় গৃহে চিরকাল পরের মতো লালিত হইয়াছে বলিয়াই লোক সাধারণের নিকট আসিতে কুণ্ঠিত বোধ করিত আশালতা। ভয় হইত তাহার, পাছে কেহ তাহাকে প্রত্যাখ্যান করে। কিন্তু বিনোদিনী যখন তাহাকে ধরিয়া এ কথা বলিল, তখন আশা অগ্রসর হইয়া তাহার পরিচয় লইতে সাহস পাইল। আশা দেখিল শাশুড়ির রাজলক্ষ্মীর নিকট বিনোদিনীর কোনো প্রকার সংকোচ নাই। রাজলক্ষ্মীও যেন আশাকে বিশেষ করিয়া দেখাইয়া দেখাইয়া বিনোদিনীকে বহুমান দিতেছে। সময়ে অসময়ে আশার উপর বিশেষ রকম করিয়া শুনাইয়া শুনাইয়া বিনোদিনীর প্রশংসা করিতেছে। আশা দেখিল বিনোদিনী সর্বপ্রকার গৃহকর্মে উপযুক্তই বটে। কাজেই এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্তই ক্রুদ্ধ মনে করিল। কিন্তু সেই বিনোদিনী যখন অগ্রসর হইয়া আশার প্রণয় প্রার্থনা করিল, তখন বালিকার আনন্দ আরো 4 গুণ উছলাইয়া পড়িল। জাদুকরের মায়াতরুর মতোই তাহাদের প্রণয় বীজ একদিনই অঙ্কুরিত ও পুষ্পিত হইয়া উঠিল। আশালতা কহিল, এসো ভাই, তোমার সঙ্গে কিছু একটা পাতাই। বিনোদিনী তখন হাসিয়া বলিল, তা কি পাতাইবে? আশা তখন গঙ্গাজল, বকুল ফুল প্রভৃতি অনেকগুলি ভালো ভালো জিনিসের নাম করিল। কিন্তু বিনোদিনী তখন কহিল, ও সব পুরনো হইয়া গিয়াছে, আদরের নামের আর আদর নাই। তা তোমার কোনটা পছন্দ ভাই? আশার কথাই বিনোদিনী হাসিয়া বলিল, আমার পছন্দ চোখের বালি। আশালতা তখন আদরের সহিত বিনোদিনীর গলা ধরিয়া বলিল, এই যে আমার চোখের বালি। আশার পক্ষে সঙ্গিনীর বড় দরকার হইয়াছিল। ভালোবাসার উৎসবও কেবলমাত্র দুটি লোকের দ্বারা সম্পূর্ণ হয় না, কেননা সুখালাপের জন্য, মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকের দরকার হয়। কাজেই বিনোদিনী নববধূর প্রেমালাপ
এক প্রকার মাতালের মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিষ্ক মাতিয়া শরীরে রক্ত জ্বলিয়া উঠিল। নিস্তব্ধ মধ্যাহ্নে মা যখন ঘুমাইতেছেন, বাড়িতে সমস্ত দাস দাসী যখন বিশ্রাম করিতেছে, যখন মহেন্দ্র কালেজ গিয়াছে, ঠিক তখনই নির্জন শয়নগৃহের নিচের বিছানায় বালিশের ওপর আশালতা তাহার খোলা চুল ছড়াইয়া শুইত এবং বিনোদিনী বুকের নিচে বালিশ টানিয়া উপর হইয়া শুইয়া গুনগুন গুঞ্জরিত কাহিনীর মধ্যে আবৃষ্ট হইয়া রহিত। তাহার কর্ণমূল আরক্ত হইয়া উঠিত, নিঃশ্বাস বেগে প্রবাহিত হইতে থাকিত। বিনোদিনী প্রশ্ন করিয়া তুচ্ছতম কথাটি পর্যন্ত বাহির করিত। ঘটনা বলা শেষ হইলে বিনোদিনী বারংবার জিজ্ঞাসা করিত, আচ্ছা ভাই, যদি অমন হইত কি হইত, যদি অমন হইত কি করিত? এই সকল কথা আশারও বহু ভালো লাগিত। বিনোদিনী কহিত, আচ্ছা ভাই, তোমার সঙ্গে যদি বিহারী বাবুর বিয়ে হতো? আশা তখন কহিত, না ভাই, ও কথা তুমি বলিও না, আমার বড় লজ্জা করেছে, কিন্তু তোমার সঙ্গেও তো হইতে পারিত, তোমার সঙ্গেও তো কথা হইয়াছিল। বিনোদিনী তখন কহিত, আমার সঙ্গে তো ঢের লোকের কথা হইয়াছিল ভাই, কিন্তু হয় নাই তাহা ভালো হইয়াছে, এই বেশ আছি। আশা তাহার প্রতিবাদ করে, কিন্তু বিনোদিনীর অবস্থা যে তাহার চেয়ে ঢের বেশি ভালো, এ তাহা কেমন করিয়া স্বীকার করিবে? আশালতা বিনোদিনীকে বলিত, একবার মনে করিয়া দেখো তো ভাই বালি, যদি আমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হইয়া যাইত, আর একটু হলেই তো যাইত। এ কথা শুনিয়া বিনোদিনী ভাবিত, সত্যই তো, এই শয়নঘর আমারও তো একদিন হতে পারত, তা না হইয়া আজকে অতিথি মাত্র হইয়া সে এখানে বসবাস করিতেছে। কখনো বিনোদিনী নিচে হাতে আশালতার চুল বাঁধিয়া তাহাকে তার স্বামীর কাছে পাঠাইত, কখনো বা মহেন্দ্র ডাক পাঠাইলে বিনোদিনী আশালতাকে কিছুতেই যাইতে দিত না। সে বলিত, আহা, বসই না একটু, তোমার স্বামী তো পালাইতেছে না। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া তখন আশালতাকে কহিত, তোমার এই সখী যে নড়িবার নামই করে না, তিনি বাড়ি ফিরিবেন কবে? আশালতা তখন ব্যগ্র হইয়া বলিত, না গো না, তুমি আমার চোখের বালির ওপর মোটে রাগ করিও না। তুমি জানো না সে তোমার কথা শুনিতে কত ভালোবাসে, কত যত্ন করিয়া সে আমাকে সাজাইয়া তোমার কাছে পাঠায়, তুমি কি তা জানো? এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।